প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। গতকাল জাতীয় সংসদে পাশ হয়েছে অর্থ বিল এবং আজকে 2024-25 অর্থ বছরের বাজেট পাশ হয়েছে। আজকে অর্থ বছরের শেষ দিন, কালকে থেকে 2024-25 অর্থ বছরের নতুন দিন শুরু হবে। বাজেটের যে প্রস্তাবনা তার সাথে পাশ হওয়া বাজেটের খুব বেশি মৌলিক কোনো ফারাক নেই। মাঝখানে অনেক সমালোচনা সত্ত্বেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। ট্যাক্সের এখানে মানে একদম ট্যাক্সের শীর্ষ পর্যায়ে মানে বড় লোকদের জন্য ট্যাক্স যেটা বাড়ানো হয়েছিল 30% সর্বোচ্চ হার, সেটা আগের মতোই আবার কমিয়ে 25% করা হয়েছে। তার মানে ধনী যারা তারা কিছুটা সুবিধা পাচ্ছেন। আর যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে জাতীয় সংসদের সদস্যদের গাড়ি আমদানির জন্য অল্প কিছু ট্যাক্স বসানোর প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সেটিও শেষ পর্যন্ত থাকছে না। তার মানে এমপিরা আগের মতো বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবেন। এছাড়া খুব বেশি প্রস্তাবনার সাথে পাশ হওয়া বাজারের খুব বেশি পার্থক্য নেই। কিন্তু আমরা আজকে আসলে কথা বলবো অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে। বাজেট তো থাকলোই, কিন্তু আরও অনেকগুলো বিষয় আছে। ধরেন বাজেট অনেক জটিল বিষয়, আমরা অত বুঝি না, কিন্তু একদম সাধারণ মানুষের জন্য যেটা মানুষ তাকিয়ে থাকে মূল্যস্ফীতির দিকে, বাজারে গেলে জিনিসপত্র তার সামর্থ্যের মধ্যে কিনতে পারবে কিনা, আয় ব্যয়ের হিসাবটা কি। বাজেটে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি কমিয়ে আনার আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটা কিভাবে হবে সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে, সেটাও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। রিজার্ভ, বাংলাদেশের রিজার্ভ নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল। রিজার্ভ নামতে নামতে এক পর্যায়ে $20 বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল, কিন্তু আইএমএফের তৃতীয় কিস্তির ছাড়ের পরে সেটা আবার 20-এর উপরে, মোট গ্রস বললে $26.5 বিলিয়ন উন্নীত হয়েছে। এটা একটু সুখবর কিনা সেটা আমরা বিশেষজ্ঞর কাছ থেকে শুনবো, যে আসলে ঠিক বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি এখন কেমন। মানে যেই প্রবল চাপের মুখে ছিল করোনার এবং পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশের অর্থনীতি প্রবল চাপের ছিল, সেই জায়গাটা থেকে একটু শ্বাস ফেলার মতো অবস্থা আসছে কিনা আই এম নট শিওর, বিশেষজ্ঞরা বলবেন। আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী এবং যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আহসান এস মনসুর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ডক্টর আহসান এস মনসুর যুক্ত হচ্ছেন, এখনও ঠিক ওনাকে আমরা পাইনি, আশা করি মানে মিনিট খানেকের মধ্যে পেয়ে যাব। তবু আপনাকে দিয়ে শুরু করি যে বাজেট যেটি প্রস্তাব করা হলো আর যেটি পাশ হলো, মানে আমরা সাধারণভাবে যেটা বুঝি খুব মোটা দাগে খুব বেশি পার্থক্য নেই, অনেক রকমের আলোচনা সমালোচনা ছিল। বরং কিছু জায়গায় যেগুলো একটু ভালো মানে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছিল, যে এমপিদের ট্যাক্স ফ্রি গাড়িতে অল্প কিছু ট্যাক্স বসানো বা ইনকাম ট্যাক্সের সর্বোচ্চ স্ল্যাবে একটু ধনীদের জন্য একটু বেশি ইয়ে করা, সেইগুলো বরং বাতিল হয়েছে। কিন্তু যেগুলো নিয়ে সমালোচনা ছিল, কালো টাকা সাদা করার সুযোগ বা অন্যান্য, তাতে খুব বেশি চেঞ্জ হয়নি। তবে একটু আপনার কাছে শুনি, বাজেট যেটা পাশ হলো, কালকে থেকে যেই বাজেট কার্যকর হওয়া শুরু হবে নতুন অর্থ বছরে। ধন্যবাদ আপনাকে। আমরা যদি বাজেটের কথা বলি, বাজেট আসলে আমরা দেখেন এটা একটা রেগুলার প্রতি বছরেরই একটা বিষয়, এবং সেটা দীর্ঘদিন ধরে 53তম বাজেট। এটা আমরা আসলে যে বিষয়গুলা আমরা আমাদের যে অর্থনীতির জায়গা থেকে কিভাবে এটাকে ভালো জায়গায় নেওয়া যায় তার একটা ইঙ্গিত থাকে, কিন্তু সেটা যে শুধু বাজেটের মাধ্যমেই হবে বিষয়টা তা না, কারণ আরও অনেক বিষয়ের উপর নির্ভর করে। আমি সার্বিকভাবে বলবো যে বাজেট একটা গতি প্রকৃতি রয়েছে, সেই গতি প্রকৃতিটা যদি আপনি চিন্তা করেন, বাজেট বাড়ছে, প্রতি বছর বাড়ছে। প্রশ্ন হয় তখন আমরা অ্যানালাইসিস করতে গেলে বলি যে বাজেট যেভাবে বাড়ছে অর্থনীতি বাড়ার সাথে তার সঙ্গতি আছে কিনা। অর্থাৎ আমাদের যে মাথাপিছু আয়ের কথা যদি বলেন, বাংলাদেশের যে অর্থনীতি এখন 34-35তম অর্থনীতির দেশ হয়েছে, সেই জায়গা থেকে আমার বাজেটটা কি আসলেই প্রকৃতপক্ষে আমার দেশের জিডিপিকে রিফ্লেক্ট করে কিনা, সেই জায়গা থেকে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ আমরা বলি। কারণ সরকারের যে রেভিনিউ সংগ্রহ সেটা আসলে যথার্থ নয়, আমাদের অর্থনীতির আকার যা, অর্থাৎ বাজেটে কিন্তু সেই জায়গাটায় একটা নজর দেওয়া হয়েছে যে আমাদের রেভিনিউ কালেকশন বাড়ানোর একটা প্রচেষ্টা চলছে। সেটা আইএমএফের শর্ত বলেন অথবা আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরও কিন্তু বলা হচ্ছে, বলছেন যে আলটিমেটলি এই জায়গাটায় আমাদের আসলে বাড়ানো উচিত, সেই জন্য কিছু পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে প্রতিফলিত হচ্ছে খুবই
কম। কারণ হচ্ছে দেখেন বিগত বাজেট যেটা আমরা পাশ করলাম, কালকের দিনের বাজেট আলাদা বাজেট, এই বাজেটের কথা যদি চিন্তা করেন তাহলে আমাদের যে 7,62,000 কোটি টাকার বাজেট ছিল সেটা প্রকৃতপক্ষে আপনি যদি বিবেচনা করেন লাস্টে গিয়ে কিন্তু সংশোধিত 7,14,000 কোটি টাকা। এই যে সংকোচন সেটা কিন্তু কিসের জন্য হয়েছে, অর্থাৎ আপনি যে পরিমাণ রেভিনিউ কালেকশন করার কথা ছিল সেটা পর্যাপ্ত পরিমাণ সংগ্রহ, মানে আমি বলবো প্রক্ষেপিত যে পরিমাণ সেই পরিমাণ সংগ্রহ করতে পারেন নাই। তার মানে এক ধরনের রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে আমি বলবো ট্যাক্স রেভিনিউ অথরিটির তাদের একটা দুর্বলতা রয়েছে। সেই জায়গায় এখন প্রক্ষেপণ করা হচ্ছে যে 5,41,000 কোটি টাকা, গত বছরের চেয়ে 41,000 কোটি টাকা বেশি। তাহলে সেই জায়গাটা আমরা যখন পরিমাপক হিসাবে চিন্তা করি তখন কিন্তু চিন্তা করি যে আসলে আমার যে পরিমাণ ট্যাক্স কালেকশন হচ্ছে সেটা জিডিপির তুলনায় আসলে কত। সেটার ক্ষেত্রে দেখেন সাউথ এশিয়ার মধ্যে আমরা বলি মানে নিচের দিকে। ইভেন আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের জিডিপি এবং ট্যাক্সের সাথে তুলনা করি, সেটা আমি স্পষ্ট করে বলতে চাই যে এশিয়া প্যাসিফিক রিজনের যদি আপনি গড় করেন সেটা দাঁড়াচ্ছে 19 আর আমরা আছি 7-এ, 11% গ্যাপ। এবং আমাদেরকে বলা হচ্ছে 25-26-এ সেটা 11% নেয়ার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেটা আসলে কোনো মতেই কোনোভাবেই সম্ভব হচ্ছে না এখন বাজেটে। তথাপি যে পরিমাণ সংগ্রহের কথা বলা হচ্ছে আর যে ব্যয়ের কথা বলা হচ্ছে সেই জায়গায় যদি আমি বিশ্লেষণ করি তাহলে বিষয়টা হচ্ছে আমরা শুধুমাত্র কিন্তু যে 2,65,000 কোটি টাকার এডিপির কথা বলছি আর একইভাবে আমরা 2,54,000 কোটি টাকার কথা বলছি আমাদের বাজেট ঘাটতির কথা। এক হিসাবে বলতে গেলে আমার যে উন্নয়ন বাজেটের যে পরিমাণ টাকা পুরাটাই আমাদের আসলে ঘাটতি। এখন সেই ঘাটতি অর্থায়নটা আমি বলবো সেটা বাংলাদেশের অর্থনীতি সমষ্টিক অর্থনীতির সাথে যেন সংঘাত হবে, কিন্তু সেটা না হওয়ার কি উপায় সেটা নিয়ে কিন্তু ভাবনার বিষয়। কারণ আপনি যখন বলছেন যে 2,56,000 কোটি টাকা আমার অর্থায়ন করতে হবে লোন নিয়ে, অতএব সেই লোনটা আপনি অভ্যন্তরীণ খাত থেকে নিতে পারেন এবং অভ্যন্তরীণ খাত থেকে যখন বললেন যে 1,34,000 কোটি টাকা আপনি অভ্যন্তরীণ খাত থেকে সংগ্রহ করবেন, তখন সেটা কিন্তু আপনার ব্যাংক সেক্টর এবং নন ব্যাংক থেকে যেটা করা হচ্ছে সেটা কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই বছরেও কিন্তু সম্ভব হয় না। আজকে যে বাজেট পাস হলো তার জন্যও কিন্তু সেটা কঠিন হবে। কঠিন হওয়ার কারণ হচ্ছে আপনি বর্তমানে যদি ট্রেজারি বন্ড বিলের কথাই চিন্তা করেন, তার ইন্টারেস্ট রেটের কথা চিন্তা করেন, ইভেন মার্কেট ইন্টারেস্ট রেটের যে ট্রেন্ড উপরের দিকে যাওয়ার ট্রেন্ড এবং যে জায়গায় পৌঁছেছে তার সাথে যদি তুলনা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সঞ্চয়পত্রের এখন সুদ আপনার যদি 30 লাখ অথবা এই পরিমাণ করেন তাহলে তার থেকে কিন্তু অনেক কম। অতএব সঞ্চয়পত্র কিনবে না। আরেকটা হচ্ছে বাধ্যবাধকতা, আপনি যদি বেশি কিনেন টিআইএন যেহেতু আপনি 10 সার্টিফিকেট সাবমিট করতে হয়, বাংলাদেশের যে মানুষদের কাছে কিছু টাকা রয়েছে তাদের যদি 3 নাম্বার না থাকে তারা কিন্তু আবার রাখতে পারছে, যে কারণে একটা স্লথ গতি। অতএব এই পরিমাণ টাকাও কিন্তু তখন ব্যাংক থেকে দাঁড় করতে হবে যদি ধরে নিই বাজেট ইমপ্লিমেন্টেশন 100%, 100% ইমপ্লিমেন্টেশন, কিন্তু সেটা হয় না। তার মানে হচ্ছে আমি বলবো এই বাজেটটাকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে ইমপ্লিমেন্টেশন আসলে আমাদের দেশের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, যদি এই কথাটার প্রতিফলন সেটা যদি রাষ্ট্রীয় এজেন্সিগুলো বাস্তবায়ন করতে পারে। কারণ আমাদের যদি বাজেট ইমপ্লিমেন্টেশনের কথা বলেন তাহলে কিন্তু আমাদের 80-82%, তার মানে হচ্ছে 1/5 অফ দ্য বাজেট, 1/5 বাজেট কিন্তু আসলে আমরা সেটার আর কোনো অস্তিত্ব খুঁজে পাই না। সো এই জায়গাটায় যদি নজর দেওয়া হয় সেটা হবে একটা বড় সফলতা আমি মনে করি, যদি করতে পারে সেটা সফলতা। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের যে রেভিনিউ কালেকশনের যে টার্গেট দেওয়া হয় সেই টার্গেটটা আসলে কোনো না কোনো এক সময় যদি পূরণ করে দেখাতে পারে তাহলে আমি মনে করি আমাদের জিডিপি, আমি বলবো 2021, 22 এবং 23-এর কথা যদি চিন্তা করেন আমরা অনেক একসময় একটু উপরের দিকে পৌঁছেছিলাম, কোভিডের পরে নিচে চলে আসছে ট্যাক্স জিডিপি রেশিও 7.1,
পরবর্তী বছর 7.2, 7.3, অর্থাৎ 0.1% মানে পয়েন্ট প্রবৃদ্ধি হিসাবে খুবই বাড়ছে, স্লো। হ্যাঁ, যেটা কিন্তু কোনো মতেই সন্তোষজনক নয়। আমরা কোভিডের অনেক সময় যেটা হয় যে কোভিড একটা চ্যালেঞ্জ ছুড়েছে, কিন্তু বিষয় হচ্ছে সেই কোভিডের সময়েও যদি আমি বলি 3.75% প্রবৃদ্ধি হয়েছে, অর্থাৎ আমাকে কিন্তু যে হারে বাড়তাম আমি সেই হারে বাড়ছি না, কিন্তু আমি বাড়ছি কিন্তু কম হারে বাড়ছি। তার মানে আমার কিন্তু বৃদ্ধি পেয়েছে কোভিডের সময়ও জন প্রতি মাথা পিছু আয়। আমি সেই জায়গা থেকে বলছি, কিন্তু তাহলে ট্যাক্স রেভিনিউর ক্ষেত্রে কেন এত ফলস হবে? কারণ সরকার অনেক ধরনের কিন্তু ফ্যাসিলিটেট করেছে, মানে হচ্ছে যারা বিজনেস অথরিটি, যারা প্রোডাকশন সেক্টরে রয়েছে তাদেরকে অনেক ধরনের ফ্যাসিলিটি করার কারণে এবং কিছু রিল্যাক্সেশনের কারণে কিন্তু ট্যাক্স কালেকশন কম হয়েছে। কিন্তু এখন আমরা কিন্তু কোভিড থেকে বের হতে পারছি কি পারছি না, সেটা কিন্তু একটা, আমি বলবো এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ নেওয়া উচিত, যে আমরা যদি আমাদের আর্থিক সক্ষমতার কথা বলি, আমরা যদি দেশের সক্ষমতা বাড়ছে তার প্রমাণ করতে চাই, তাহলে উই হ্যাভ টু বাউন্স ব্যাক টু দ্য প্রিভিয়াস পজিশন 2019। আমরা যদি 2019 সালের কথা বলি, যেখানে 8% মতো প্রবৃদ্ধি অর্জন হয়েছিল, আমরা সেই প্রবৃদ্ধিকে আসলে ছুঁতে চাই। কিন্তু আমরা যদি সেই প্রক্ষেপণটাই দেখি, এবার কিন্তু বাজেটে বলা হয়েছে প্রবৃদ্ধি হবে 6.75, অর্থাৎ এটা কিন্তু 24-25 অর্থ বছর, অর্থাৎ 5 বছর ল্যাগ পিরিয়ড, 5 বছর পার করছি, কিন্তু আমরা কিন্তু আমাদের আগের অবস্থানে পৌঁছাতে পারছি এখনো না। ফিরছি না। তবে আমি মনে করি এই ধারাটা আমরা আসলে কতদিন লাগবে আগের অবস্থানে ফিরতে, তখন কিন্তু আসলে পৃথিবীর অন্য দেশের সাথে আমার যে সক্ষমতা, আমরা যখন সক্ষমতা মাপি যে আমি পূর্বের অবস্থানে ফিরে যেতে কত সময় লাগে, কত বছর লাগে, সেটা কিন্তু সক্ষমতার একটা নির্ধারক। অতএব বাংলাদেশ এখন সক্ষমতার দিক থেকে কতটুকু পিছিয়ে রয়েছে অন্য আমার কম্পারেটিভ কান্ট্রির তুলনায়, তার সাথে আসলে আমরা প্রতিযোগিতা করা উচিত আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর আহসান এস মনসুর যুক্ত হয়েছেন আমাদের সাথে। মানে আমি আসলে শুরুতে আপনার কাছে একটা ছোট্ট করে, যে আজকে তো বাজেট পাস হলো 2024-25 অর্থ বছরের, প্রস্তাবনার সাথে আমি যেমন শুরুতে বলছিলাম, প্রস্তাবনার সাথে খুব বেশি পার্থক্য নেই, বরং সমালোচনার জায়গাগুলো রয়ে গেছে, যেগুলো একটু প্রশংসিত ছিল সেইগুলো বরং বাদ গেছে। এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি আবার বহাল থাকলো, বা ইনকাম ট্যাক্সের ব্যাপারটিও একটু যদি মানে ছোট্ট করে একটা বাজেটের মূল্যায়ন করেন, তাহলে আমরা আলোচনাটা এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ। বাজেটের মূল্যায়ন শুধুমাত্র যে পরিবর্তনকে দেখে মূল্যায়ন করতে হবে তা নয়, পরিবর্তনগুলো প্রতি বছরই যত সামান্য পরিমাণে হয়, এবছরও কোনো ব্যতিক্রম নয়, অল্প কিছু পরিবর্তন হয়েছে। এবং আপনি যেটা বললেন সেটাও ঠিক, ভালো জায়গাগুলোতে কিছু কেটে ফেলা হয়েছে, আর খারাপ জায়গাগুলো আবার বহাল রাখা হয়েছে। জি, হ্যাঁ, সেই দিক থেকে একটু ডিসঅ্যাপয়েন্টিং তো অবশ্যই, সেটা অস্বীকার করবো না। যেমন আমি আশা করেছিলাম যে অন্তত টেলিকমের উপর ট্যাক্সের হারটা যেন বাড়ানো না হয়, কিন্তু সেটাও উচ্চ পর্যায়ে রয়ে গেল, যেখানে আমরা অলরেডি ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। টেলিকম সেক্টর বাংলাদেশে মোস্ট হাইলি ট্যাক্সড, 57%। এখানে 100 টাকা বিক্রি করলে 57 টাকা আমাদেরকে কর হিসেবে সরকার নিয়ে নেয়, তার উপর আবার বাড়িয়ে দেওয়া হলো কর হার, অ্যাজ ইফ এটা একটা টক্সিক সেক্টর। ইটস লাইক সিগারেট, যেখানে ট্যাক্স করলে কোনো অসুবিধা নেই। এখানে তো বিনিয়োগটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উচ্চ হারে ট্যাক্স দিলে কে এখানে বিনিয়োগ করবে, সেটা তো ভাবতে হবে সরকারকে। যাই হোক, সরকার এনবিআর মনে করে যে যেখানে যে ট্যাক্স দেয়, যে সেক্টরটা ট্যাক্স দেয়, সেটাকেই আবার ট্যাক্স আরো 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 বেশি করে করে। জি, হ্যাঁ, বেশি করে করব, অতি সহজে পাওয়া যায়, কাজে আমি বসে বসে ওই টাকাটা কালেক্ট করবো, অত কষ্ট করে আমার মানুষের পিছনে ধরানোর কি দরকার আছে। তো এই মেন্টালিটি নিয়ে বেশি দূর আমরা যেতে পারবো না কর প্রশাসনে এবং কর সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে। যে জিনিসটা এটা উল্লেখযোগ্য এই বছরের বাজেটে, যে সরকার বাজেটটাকে অন্যান্য বছরের তুলনায় সংকুচিত ভাবেই করেছে, বেশি কোনো উচ্চবিলাসী কিছু করে নাই। এক্সপেন্ডিচার লেভেলটা খুবই মডেস্ট, কিন্তু সেটাও হয়তো রাখা সম্ভব হবে না। সেটাও রাখা সম্ভব হবে না এই জন্য যে অর্থায়নটা কঠিন হবে সরকারের পক্ষে। রাজস্বের যে পরিমাণটা সরকার ধারণ করেছে বাজেটের মধ্যে, সেটা অর্জিত হবে না। সেখান থেকে অন্তত পক্ষে 40 থেকে 50 হাজার কোটি টাকা ছেটে ফেলতে হবে বাজেটের রাজস্ব খাতে, সরকারের ব্যর্থতার কারণে।
এবং সেই 50,000 কোটি টাকার যদি বাদও দিই, তারপরেও ব্যাংকিং খাত থেকে সরকারকে 1,37,500 কোটি টাকা নিতে হবে বলছে সরকার। সেটা যদি নেয়, সেটা টাকাটা পাবে কোথা থেকে? ব্যাংকিং খাতে সর্বোচ্চ আমরা হয়তো আশা করতে পারি 10% প্রবৃদ্ধি ডিপোজিট গ্রোথে, তাহলে হলে সেটা হয় 1,70,000 কোটি টাকা। সরকারি যদি 1,40,000 নিয়ে নেয়, তাহলে মানে ব্যক্তি খাত কি পাবে এবং সেটা দিয়ে কি রকমের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে আমার কাছে বোধগম্য নয়। তো যাই হোক, এখন সরকারকে চেষ্টা করতে হবে আমি মনে করি কয়েকটা ফ্রন্টে, যেটা একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আনতেই হবে। সেটা বাজেটের একটা পার্শ্ব প্রতিক্রিয়া বলবো, কিন্তু মূল কাজটা নিতে হবে মনিটারি পলিসিকে দিয়েই, এবং সেখানে সরকার দেরিতে হলেও একটা সঠিক পথেই হাঁটছে। ইন্টারেস্ট রেটটাকে লিবারালাইজ করেছে, ইন্টারেস্ট রেট ওখানে অনেক বেড়ে গেছে, টাকা অ্যাট্রাকটিভ হয়েছে, ডলারের এক্সচেঞ্জ রেটটা স্টেবিলাইজড হয়েছে ইতিমধ্যে, এবং এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য কি করতে হবে? ধরে রাখার জন্য এই যে বাজেটের যে ফাইন্যান্সিং, এটা কেন্দ্রীয় ব্যাংক থেকে যেন টাকা ছাপিয়ে এই ফাইন্যান্সিং করা না, অর্থাৎ টাকাটা নিতে হবে বাজেট ফাইন্যান্সিং এর জন্য ব্যাংকিং খাত থেকে নিতে হবে। আর কোনো উপায় নেই। বন্ড মার্কেট তো ওই ব্যাংকরাই বন্ড কিনে, আর তো কেউ কিনে না সেরকম। ব্যক্তি খাত যদি কিছু কেনে, সেটা একটা সহায়ক হবে বন্ড মার্কেটের থ্রুতে, কিন্তু অভ্যন্তরীণ খাত থেকেই এটা নিতে হবে, অভ্যন্তরীণ মানি মার্কেট থেকে নিতে হবে। তাহলে মানি মার্কেটের অবস্থাটা কি হবে? ইতিমধ্যে ইন্টারেস্ট রেট সরকারের ট্রেজারি বিলের জন্য 12.5% হয়ে গেছে, ব্যক্তি খাতের জন্য 14-15% হয়ে গেছে, আরো বার। এই মাসে সরকার একটা, আমি জানি না কি অবস্থায় এই মাসটা শেষ করলো, আজকে তো 30 তারিখ, ক্লোজার হয়ে গেছে। সবচেয়ে বেশি ট্রানজেকশন তো এই দিনই হয়, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, সরকারের অ্যাকাউন্টে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, অর্থাৎ সব অ্যাকাউন্ট ক্লোজ করা হয়ে গেছে অলরেডি। এটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে? এটার মাধ্যমে বোঝা যাবে যে জুন মাসে সরকার কি কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করেছে, কতখানি করেছে আমি জানি, মে পর্যন্ত করে নাই, কিন্তু জুনে করেছে, কিন্তু সেটা কতখানি সেটা নিয়ে আমার শঙ্কা আছে। যদি খুব বড় আকারের ধার করে ফেলে আবার, তাহলে কিন্তু মূল্যস্ফীতিকে অবশ্যই সেটা উস্কে দিবে। গত বছর 98,000 কোটি টাকা নিয়েছিল সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে, যে অর্থ এখনো বাজারে ঘুরছে এবং আমাদের ইনফ্লেশনের চক্রকে ফাইন্যান্স করছে। এই বছর যেন যে আবার এই জুন মাসে এসে সরকার যেন এটা না করে থাকে, আমি আশা করি সেটা করেছে অবশ্য, কতখানি কমের মধ্যে এটা সম্পাদন করেছে সেটা দেখার বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকার যেন, বাংলাদেশ ব্যাংক এই বিভিন্ন ব্যাংকিং দুর্বল ব্যাংকগুলোকে রক্ষার নামে প্রচুর অর্থ ছাড় করছে, এবং এই অর্থগুলো আমাদের মূল্যস্ফীতিকে উস্কে দেবে। এইগুলো যদি করা হয় এবং এগুলোকে রেস্ট্রেন না করা হয়, তাহলে ওই 6.5% যে লক্ষ্য ধরা হয়েছে সেটা অর্জন করাটা সম্ভব হবে। কাজেই এখানে সরকারকে অবশ্যই নজর দিতেই হবে, তা না হলে ম্যাক্রো স্টেবিলাইজেশনের প্রথম ধাপেই আমাদের ধাক্কা খাবে বড়। হ্যাঁ, জি জি, জনাব আহসান ইসলাম স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি জনাব পিন্টু দুয়ারি, বলুন। হ্যাঁ, আমার দুইজন অতিথির কাছে প্রশ্নটা হচ্ছে, বিরোধী দল বিশেষ করে বিএনপি বলছে যে এই বাজেট হচ্ছে গরিব মারার বাজেট, ঠিক আছে, আর সরকারি দল বলছে যে এটা গরিব বাঁচানোর বাজেট। আমরা পাশাপাশি দেখছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাহলে এই বাজেটে কি গরিব মরবে না বাঁচবে? এটাই হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট বিরতির পরে ফিরে এসে আপনার উত্তরটি জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে। জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী, বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন পিন্টু দুয়ারি, যে আসলে বাজেটে গরিব মানুষের কি হবে। আমি এই জায়গাতে আসতে চাচ্ছিলাম, যেমনটি আহসান ইসলাম মনসুর বলছিলেন যে মূল্যস্ফীতি নিয়ে উনি বারবার বলছিলেন, মূল টেনশনটা কিন্তু সাধারণ মানুষের এইটুকু জায়গাতেই, বাকি অনেক অঙ্ক পরিসংখ্যান সেগুলো আসলে
সাধারণ মানুষের কিছু যায় আসে না। এইটা আসলে কি করা, কিভাবে করা, এটাই মানুষের আসলে মূল ভাবনার জায়গা। জি, দেখেন, গরিব মারার বাজেট, অর্থাৎ গরিব মরবে না গরিবের ভালো হবে, সেই প্রশ্নটাই ছিল সম্ভবত পিন্টু দুয়ারির। তো এটা আসলে আপনি ঠিকই বলেছেন যে এটা আসলে মূল্যস্ফীতির সাথে সম্পৃক্ত। বিকজ গরিবদের যে আয় সেই অনুযায়ী তাদের আয় যেভাবে বাড়ে, তার চেয়ে যদি মূল্যস্ফীতি বেশি হয় তাহলে তাদের কিন্তু আর মানে তাদের, আমি বলবো তাদের লাইভলিহুডসটা পুরোপুরি একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে এই বাজেটে আসলে যেভাবে বিশ্লেষণ করেছেন যে আহসান এস মনসুর সাহেব যথার্থই বলেছেন যে আমাদের সমষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বলতে যে বোঝা যায়, প্রথমতই আমরা আসলে বলি মূল্যস্ফীতির কথা। এখন মূল্যস্ফীতি কিভাবে কন্ট্রোল হবে এবং বাংলাদেশের মূল্যস্ফীতির আমি যদি বলি নির্ণায়কগুলা কি কি, যে কি কি নির্ধারণ করে, সেই ক্ষেত্রে আমরা যখন চিন্তা করি যে মূল্যস্ফীতি হয় চাহিদাজনিত কারণে, মূল্যস্ফীতি হয় যোগানের কারণে, আমরা কস্ট পুশ ইনফ্লেশন অর্থাৎ খরচ যখন বেড়ে যায় বাড়তে থাকে উৎপাদনের, তখন আসলে মূল্যস্ফীতি হয়। এখন বাংলাদেশের যে বিষয়, বাংলাদেশের যে অর্থনীতির গতি প্রকৃতি, সেই অনুযায়ী কিন্তু আসলে দুই জায়গা থেকেই হয়। এখন কথা হচ্ছে যে ইন্টারেস্ট রেট, সুদের হার সরকার বাড়ছে এবং মার্কেটের উপর ছেড়ে দিচ্ছে, যে কারণে আলটিমেটলি এটা উপরের দিকে যাচ্ছে। সেটা আমার ভোগকে প্রশমিত করে মূল্যস্ফীতিকে একটু টেনে ধরেছে। যেমন মে মাসে যদি দেখেন 8% কাছাকাছি বলা হচ্ছে, সেটা 9.5% ছিল। এখন সেটাকে আমার লক্ষ্য হচ্ছে সরকারের 6.5% এই বাজেটে হচ্ছে, যে আগামী বাজেট যেটা পাশ হলো সেখানে 6.5%। এখন এই 6.5% নামিয়ে আনা খুব চ্যালেঞ্জিং ইন এ সেন্স, যে প্রথম অবস্থায় আপনি যদি বলেন যে আমরা যদি এর আগের বছর বাজেটের কথা চিন্তা করি, 97,500 কোটি, প্রায় 98,000 কোটি টাকা সরকার ধার নিয়েছে, প্রিন্ট করেছে। এখন একই অবস্থা যদি এই বাজেটেও পরিপ্রেক্ষিত তৈরি হয়, তাহলে সেটার কিন্তু রিফ্লেক্ট হবে, প্রতিফলিত হবে আবারও একই পর্যায়ে। ইভেন বাজেটে যে প্রক্ষেপণ করা হয়েছে যে আমি প্রায় 2,56,000 কোটি টাকা ডেফিসিট, সেখান থেকে ব্যাংক থেকে আমি বড় করব প্রায় 1,37,000 কোটি টাকা। এখন ব্যাংকের অবস্থাই কিন্তু করুন, মানে সেই জায়গায় যদি সরকার এই পরিমাণ ধার করে, তাহলে আসলে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কিন্তু হুমকির মুখে পড়বে। অর্থাৎ যে বিনিয়োগ আসলে প্রবৃদ্ধিকে নির্ধারণ করে, আমি বলছি যে পাবলিক ইনভেস্টমেন্টেও গ্রোথের সাথে প্রবৃদ্ধির সাথে সম্পর্ক, কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী সম্পর্কটা কিন্তু হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট, নট পাবলিক ইনভেস্টমেন্ট। সো এই জায়গা থেকে আমি বলবো যে ধার কোত্থেকে করবে, সেটা আমার গ্রোথকে কিভাবে আঘাত করবে। একই সাথে সরকার যদি আবার প্রিন্ট করে অর্থায়ন করে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে, তাহলে সেটা কিন্তু মূল্যস্ফীতিকে আবার বাড়িয়ে চলবে। অর্থাৎ সরকারের যে ঘাটতির পরিমাণটা, সেই এত বিশাল ঘাটতির পরিমাণ কিন্তু রাজস্ব আহরণে দুর্বলতার কারণেই কিন্তু এটা, আর সেই কারণেই কিন্তু একটা সংখ্যা থেকে যায় যে অর্থায়ন নির্ধারণ করবে যে আমার মূল্যস্ফীতি কি হবে। অতএব মূল্যস্ফীতি যদি একই অবস্থায় থাকে 8%, 10%-এর মধ্যে, গরিব মানুষের কিন্তু 10% মজুরি বাড়ে না। অতএব মজুরি যখন 10% বাড়বে না, তাদের আয়ের মধ্যে একটা বড় ভারসাম্যহীনতা গরিব মরবে। কিন্তু যদি এমন হয়, আরেকটা জায়গা যেটা আমি বলি যে বাংলাদেশের মূল্যস্ফীতির সাথে সম্পৃক্ততা, বাংলাদেশের মূল্যস্ফীতিকে শুধু যে এই যে ডোমেস্টিক ফোর্সগুলো নির্ধারণ করছে তা না, এক্সটার্নাল বাহ্যিক যেটা হচ্ছে আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেট, যার স্থিতিশীলতার উপর কিন্তু আমাদের সবচেয়ে বেশি এখন গুরুত্ব দেওয়া দরকার। ইভেন আমরা যদি মূল্যস্ফীতিকে বিশ্লেষণ করি, তাহলে এই পার্টটার অবদানেও কিন্তু প্রায় 50%-এর মধ্যে। অর্থাৎ আপনি যা কিছু ইম্পোর্ট করছেন এবং সেটা উৎপাদনে ব্যবহার করছেন, অতএব আপনার যদি টাকার ডিভ্যালুয়েশন, অবমূল্যায়ন হতেই থাকে, তাহলে তো ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়ার মাধ্যমে সেটা দামের মধ্যেই প্রতিফলিত হয়, বেশি দামে কিনতে হচ্ছে। সেই জন্যই বলছি যে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ফরেন এক্সচেঞ্জ মার্কেট রেট ইজ স্টেবিলাইজড ইন দ্য মার্কেট, আরেক দ্বিতীয় হচ্ছে যে ফিনান্সিংটা আসলে সরকার যে ঘাটতি অর্থায়ন করবে, সেই অর্থায়নের নেচারটা কি। কারণ আমি এর আগেও বলেছি যে আমরা কিন্তু এখন আর সেভিং সার্টিফিকেটের মধ্যে করি না,
তার মানে সেভিং সার্টিফিকেটটা যে পরিমাণ আকৃষ্ট ছিল সেটা হচ্ছে না, সেটা বিভিন্ন কারণেই হচ্ছে না। একটা হচ্ছে মার্কেট রেট, আর একটা হচ্ছে কিছু ইম্পোজিশনস অফ সাম রেস্ট্রিকশনস, মানে হচ্ছে কিছু কড়াকড়ি নিয়ম নীতি যে আপনাকে টিন প্রদর্শন করতে হয়। আমি মনে করি যে এই সমস্ত বিষয়গুলো আসলে কিভাবে ট্যাকেল করবে সেটার উপর প্রকৃতপক্ষে আসলে নির্ভর করবে। আর গরিবকে বাঁচানোর জন্য সরকারের বাজেটে যে জায়গাটায় বলা হচ্ছে যে আমরা গরিব বলতে তো আমরা তাহলে সেই সোশ্যাল প্রোটেকশন, সামাজিক নিরাপত্তা বলয়ের কথা বলি, সেটাকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে কি হচ্ছে না। সেই সেন্সে যদি চিন্তা করেন তাহলে সোশ্যাল প্রোটেকশনে বাজেটের যে এলোকেশন সেটা আসলে আওয়ামী লীগ সরকার সবসময় এটাকে গুরুত্ব দিয়ে আসছে, এবং সেটা প্রসারণের ক্ষেত্রে আমি বলবো ক্ষেত্রটা বিস্তারের জন্য। এখন প্রশ্ন হচ্ছে মূল্যস্ফীতি যতটুকু খেয়ে ফেলছে সেই পরিমাণ অর্থায়ন কি প্রতি বছর বাজেটে হচ্ছে কিনা, সেটা কিন্তু হচ্ছে না। অতএব প্রকৃতপক্ষে আমরা যখনই কোনো হিসাব করি তখন আমরা প্রকৃত রিয়েল টার্মসে হিসাব করি, সেই রিয়েল টার্মসের জায়গাটা কিন্তু হচ্ছে না। আর যে পরিমাণটা দেওয়া হয় সেটা নিয়েও প্রশ্ন। হয়তো ভবিষ্যতে সরকারের এটা নির্ভর করবে, সরকার নিজেকে রাজস্ব সংগ্রহের মাধ্যমে তাকে আর্থিকভাবে কতটুকু শক্তিশালী করতে পারে, তাহলে হয়তোবা এই জায়গাগুলোকে আরেকটু শক্তিশালী করা সম্ভব বলে মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে। জনাব আহসান এস মনসুর, আমরা এমনিতে দেখছিলাম যে বাংলাদেশের রিজার্ভ নিয়ে অনেক দিন ধরেই শঙ্কা ছিল, যেটা নামতে নামতে $20 বিলিয়ন নিচে নেমে গিয়েছিল, কিন্তু এই গত 2-3 দিন আগে দেখলাম যে রিজার্ভ আবার মানে $20 বিলিয়ন উপরে উঠেছে। এটা কি মানে একটু পজিটিভ ইন্ডিকেশন কিনা, মানে জিনিসটার গুরুত্ব কতটা, একটু বোঝার চেষ্টা করছি। আমি ঠিক বুঝতে পারছি না যে আসলে রিজার্ভ বাড়ার এই হারটা আমাদের অর্থনীতিতে একটু চাপ কমাবে কিনা। রিজার্ভ বাড়াতেই হবে, এটা নিয়ে কোনো মানে মত পার্থক্য নাই। কারণ রিজার্ভ অনেক বেশি কমে গেছে, এটাকে বাড়াতে হবে। এখন যেটুকু বৃদ্ধি আমরা দেখলাম, ইস্যুটা হচ্ছে এটাকে সাস্টেন করবে কিনা। যেখানে আছে সেটা পর্যাপ্ত নয়, এবং এটাও সত্যি কথা, হয়তো আমরা আইএমএফ এর যে টার্গেট এন্ড জুন সেটাকে মিট করেছি কিনা সেটাও আমরা জানি না, হয়তো করি নাই গত মাসের হিসাব দেখলে, আবার হয়তো করেছি, কারণ এই মাসে সরকার বেশ কিছু টাকা পেয়েছে বিশ্বব্যাংক থেকে, এডিবি থেকে এবং অন্যান্য আইএমএফ এর টাকা পেয়েছে, কিন্তু আইএমএফ এর টাকাটা নেট রিজার্ভ হিসাবে গণ্য হবে না, এটা গ্রস রিজার্ভের সাথে যোগ হবে, কারণ এটা অ্যাসেট সাইডেও আসবে, লায়াবিলিটি সাইডেও আসবে, ফলে এটা হেল্প করবে না। কিন্তু নন আইএমএফ এর টাকা যেটা সরকারের কাছে আসে, সেই টাকাটা কিন্তু আমাদের গ্রস রিজার্ভ এবং নেট রিজার্ভ দুটোকে বাড়াবে। তো সেই দিক থেকে বেশ কিছু টাকা এসছে, সেই টাকাটা প্রতিফলন আপনি যেটা বললেন সেখানে আমরা দেখতে পাচ্ছি। ফান্ডামেন্টালি যেখানে সমস্যাটা হচ্ছে যে আমাদের রপ্তানিও সেইভাবে বাড়ছে না, আমাদের রেমিটেন্সও সেইভাবে বাড়ছে না, এবং আমাদের দেশ থেকে অর্থ পাচার ব্যাপক হারে চলছে। তো সব মিলিয়ে অবস্থাটা কিন্তু এখনো স্থিতিশীল হয়নি। তবে আমি একটু বলবো যে ইন্টারেস্ট রেট পলিসি কিছু নিয়ামক আছে। তার একটা নিয়ামক হচ্ছে যে এক্সচেঞ্জ রেটটাকে স্টেবিলাইজ করতে পারছে বা পারবে যদি ঠিক মতো এটাকে মনিটারি টাইটনিং রাখা যায়, এবং সেটা যদি থাকে, এক্সচেঞ্জ রেটটা স্টেবল হলে আমার ধারণা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আস্তে আস্তে পজিটিভ হওয়া ধরবে। এখানে এখনো এটার -9.2, কিন্তু এটা 0.1 বেড়েছে গত মাসে। এই মাসে কি হবে আর জানি না, আগামী কয়েকদিন পরে বোঝা যাবে। যদি ধারাবাহিকভাবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটাকে আমরা মানে বাড়াতে পারি, তাহলে এই রিজার্ভ সমস্যার সমাধানটা হবে। কারণ আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যথেষ্ট শক্ত অবস্থানে আছে, এখন মোটামুটি সারপ্লাস পজিশনই বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে। সেটা ধরলে পরে আমি মনে করি যে আমরা হয়তো পার পেয়ে যেতে পারবো। সরকার চেষ্টা করছে চায়না থেকে আগামী মাসে, এই মাসেই তো, হ্যাঁ আগামী মাসে প্রায় আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন
সেখান থেকে 5 থেকে 7 বিলিয়ন ডলার আনার চেষ্টা হবে। সেটা আগামী মাসগুলোতে আস্তে আস্তে আমরা চাইনিজ ইম্পোর্ট গুলোকে ওইটার এগেনস্টে পে করতে পারবো, তাহলে আমাদের রিজার্ভ সাশ্রয়ী হবে। একটা এইভাবেই সন্তোষজনক জায়গা। বিভিন্ন ভাবে ভারতের সাথে যদি আমরা কিছু পাই, সেগুলোকে ব্যবহার করে আমরা হয়তো এই 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 যাত্রায় রক্ষাও পেতে পারি। তবে আলটিমেটলি আমাকে রপ্তানি বাড়াতে হবে, রেমিটেন্স বাড়াতে হবে, এবং সেটার মাধ্যমে ফান্ডামেন্টালি আমাকে স্ট্রেংথেন করতে হবে। টেকসই রিজার্ভ বাড়াতে হলে আসলে রেমিটেন্স এবং এক্সপোর্টের টাকাটাই লাগবে, সেটাই মূল কথা। জি, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে খুব অল্প সময় আছে। জনাব সাদাত হোসেন সিদ্দিকী, বিষয়টা নিয়ে হয়তো আলাদা করে আলোচনা করা যাবে। আমরা যখন এই অর্থনীতির এত হিসাব নিকাশের কথা বলছি, তখন দেখি যে কারো কারো হাজার কোটি টাকার সম্পদের হিসাব আসছে, দুর্নীতির মহা উৎসব চলছে রীতিমতো আর কি। মাননীয় প্রধানমন্ত্রী বসে সংসদে বাজেট পাশের সময় বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে ওনাদের যে জিরো টলারেন্সের যে অ্যাকশন, সেটা শুরু হচ্ছে এবং সেটা চলবে। কিন্তু আসলে যেমন এই যে ধরেন সাবেক আইজিপি বা এখন এই যে এনবিআর একজন কর্মকর্তা, একাধিক কর্মকর্তা, অনেকের নামে আসছে এবং টাকার অঙ্কটা বিস্ময়কর রকমের ভাবে অস্বাভাবিক। তাহলে অর্থনীতি ঠিক হবে কীভাবে তাহলে? দেখেন, একটু ছোট্ট করে বলতে হবে, সময় নেই, যদি এটা নিয়ে আরেকদিন আলাদা আলাদা করা যাবে। জি, যেটা বলছি যে দুর্নীতি প্রত্যেক দেশেই আছে, মাত্রাগত পার্থক্য রয়েছে। এখন বিষয়টা হচ্ছে সেই দুর্নীতিটাকে লাগাম টেনে ধরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এবারের যে বাজেট বক্তৃতায় যদি আমি মনে করি সেটার একটা রিফ্লেকশন ফিল্ড লেভেলে যদি ইমপ্লিমেন্টেশন হয়, সেই লাগামটাও যদি অ্যাটলিস্ট ধরতে পারি, সেটার কন্ট্রিবিউশনেও কিন্তু আমি মনে করি বাংলাদেশের অর্থনীতিতে দেখতে পাবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আহসান ইস মনসুর। আমরা শেষ করব আপনার কাছে একই যে দুর্নীতির যে লাগামহীন অবস্থা, যেমনটি সাদাত সিদ্দিকী বলছিলেন যে যদি প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট সেটা যদি মাঠে প্রয়োগ হয় এবং লাগাম কিছুটা টেনে ধরা যায়, তাহলেও হয়তো একটা মানুষের মধ্যে স্বস্তি আসবে। এটা এক ধরনের এমনিতেই অর্থনীতি একটা টালমাটাল অবস্থা, তার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয় যে কারো কারো হাজার কোটি টাকা, হাজার বিঘা সম্পত্তির খবর শুনলে। একটু যদি দুর্নীতি নিয়ে বলে আমরা শেষ করবো অনুষ্ঠান। হ্যাঁ, দুর্নীতিতে তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এখন, এটাই তো সমস্যা। আমরা দেখতে পাই ব্যাংকিং খাতের কি অবস্থা। এখানে কি দুর্নীতির কারণে কি এটা হয় নাই? অবশ্যই দুর্নীতির কারণে হয়েছে। কারা এখানে প্রশ্রয় পাচ্ছে, কিভাবে পাচ্ছে, সেগুলোকে কি আমরা অ্যাড্রেস করছি? দুর্নীতি কি আজকে নতুন করে হয়েছে? দুর্নীতি কি আমাদের রাজস্ব বিভাগের এই মতিউর আর ওই ফার্স্ট সেক্রেটারির মধ্যে সীমিত, নাকি ঠকবাস্তে গাউজারের মতোই হয়ে যাবে? হয়তো চেয়ারম্যান সাহেব সৎ ব্যক্তি, আমি জানি উনি সৎ ব্যক্তি, কিন্তু অন্যদের ব্যাপারে কিন্তু অনেক রকমের প্রশ্ন চলে আসে। তো এই জায়গাগুলোতে সরকারকে নজর দেওয়াটা উচিত। আমরা যদি পুলিশ বিভাগের কথাই ধরি, প্রথমে আসলেন আইজি, ফর্মার আইজি, পরে আসলেন ডিআইজি। আমি মনে করি যে প্রত্যেকেই এখানে দায়বদ্ধ। সরকার কি তাদের অ্যাসেটের হিসাব নিচ্ছেন? প্রতি বছর পৃথিবীর সব দেশেই সরকারি প্রভাবশালী ব্যক্তিদেরকে, প্রত্যেকটা ব্যক্তিকে তাদের সম্পদ হিসাব দিতে হয়। আমি যখন আইএমএফ এ চাকরি করতাম, আমাকে সম্পদের হিসাব দিতে হতো প্রতি বছর, এবং সেটাকে তারা আবার থার্ড পার্টি দিয়ে ইন্টেলিজেন্স, যারা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের লোক দিয়ে ভেরিফাই করাতো যে এই স্টেটমেন্ট গুলো সব ঠিক আছে কিনা, এইগুলো স্টক তার নামে আছে, এই বাড়িগুলো তার নামে আছে, জমিগুলো তার নামে আছে। আমরা তো কিছু করি না। আমরা যখন ঢুকে, সুই হয়ে ঢুকে, অস্তিত্ববিহীন কর্মকর্তা তারা, তাদের একটা পয়সাও থাকে না তাদের পকেটে। তারা যখন বের হয়ে যায়, বাংলায় কথা আছে ফাল হয়ে বের হয়। সেই ফাল হয়ে বের হয়ে শত কোটি, হাজার কোটি, লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে চোখের সামনে। এটা কি আমরা দেখেও দেখবো না? জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। এই দুর্নীতির আসলে লাগাম টেনে ধরতেই হবে, না হলে যে অস্বস্তি অর্থনীতিতে, সেটার অস্বস্তিটা আরও বাড়বেই শুধু। ভালো থাকবেন সবাই।